উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বস্তির অন্ধকার কোণে এক নাম পরিচিত, বস্তি সাগর। তার উপস্থিতি যেমন শক্ত, তেমনি তার অশান্ত আচরণও যেন আকাশের মতো দুর্বিষহ। রঙিন চুল, বেমানান পোশাক এবং জোরালো গলায় অহরহ অহংকারের কথা বলার ভঙ্গি, তার অত্যাচারে এলাকায় যেন শান্তি হারিয়ে গেছে এবং তার হাত ধরে এলাকা হয়ে উঠেছে বিশৃঙ্খলার আখড়া। তাদের প্রতিদিনের রুটিন হল রাস্তা আটকে নাচ গানের সাথে ইভটিজিং, টিকটক ভিডিও বানানো আর অশ্লীল ভাষায় মেয়েদের প্রতি বাজে মন্তব্য। একে একে ছোটখাটো গলির সব জায়গায় এই অত্যাচার ছড়িয়ে পড়েছে। বাজার, স্কুল, মাঠ সবখানেই তার অবাধ চলাফেরা, আর কোথাও তাদের উপস্থিতিতে শান্তি নেই। এলাকার সাধারণ মানুষ চেষ্টা করেছে তাদের প্রতিরোধ করার, কিন্তু কোনো ফল মেলেনি। প্রতিবাদ করলেই তাদের উপর চলে অপমানের খড়গ, তাদেরকে হুমকি দিয়ে রাখে, যেমন বাসায় হিজড়া পাঠানোর মতো ভয়ানক কাজ করে তারা। থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সবাই যেন তাদের সঙ্গেই তাদের কর্মকাণ্ডে জড়িত। কমিশনারের নিজস্ব মিছিল মিটিংয়ের ভিডিও ভাইরাল করেই সাগরদের দিন কাটে। তারা জানে তাদের কোনো ভয় নেই, কারণ পুলিশ তাদের পাশেই। তাদের মতো বখাটেদের মুখোশ খুলে ধরার শক্তি এখন এলাকাবাসীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বছর কাটে আর এলাকার চেহারা যেন আরও নিষ্ঠুর হয়ে ওঠে। গণ্যমান্য লোকেরা একে একে নিজেদের বাড়ি ছেড়ে চলে গেছেন, নিজেদের শান্তি খুঁজতে অন্য কোথাও। রয়ে গেছে কিছু মধ্যবিত্ত পরিবার, যারা পণ করে বাঁচতে চায়, কিন্তু প্রতিদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তাদের জন্য অদৃশ্য শিকল হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবন যেন এক অদৃশ্য বন্দি শিবিরে রূপান্তরিত হয়েছে, যেখানে বেঁচে থাকার কষ্ট সহ্য করাটা একদিনের পর আরেক দিনের অপেক্ষা হয়ে ওঠে। এমনই কিছু দোকানদার যারা দিন দিন সাগরের এবং তার সঙ্গীদের দ্বারা অত্যাচারিত। প্রতিদিন তাদের দোকানে এসে বাকি নেওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। টুকটাক বাকি জমে জমে সেগুলো যেন পাহাড় হয়ে দাঁড়িয়েছে, আর এখন সেই বাকি 50,000 টাকা হয়ে গেছে। ব্যবসা বন্ধ করতে গেলে এই টাকার মায়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সেটা মানসিক যন্ত্রণার চেয়ে বড় কিছু নয়। প্রতিদিন সকালে দোকান খুলে চোখের মধ্যে একটা আতঙ্কের ছায়া নিয়ে বসে থাকে তারা। রাতের আধারে সাগর আর তার সঙ্গীরা যদি তাদের কাছে এসে উপস্থিত হয়, তাহলে কি হবে? কিছুই বলা যায় না। হয়তো তাদের উপর চড়াও হয়ে আরো ভয়ানক কিছু ঘটাবে, অথবা নেমে আসবে আরো এক দফা মানসিক অত্যাচার, তাদের শোষণকে আরো গভীরভাবে গেঁথে দেবে। এদের দিনগুলো যেন এক শূন্যতা, এক ঘোরের মধ্যে চলে যায়। চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ কোনো আশ্রয় নেই, মুখে কোনো কথা নেই। এখন এক উপরওয়ালা ছাড়া আর কেউ নেই তাদের রক্ষা করার, যিনি হয়তো একদিন এই অত্যাচার শেষ করে দিতে আসবেন। তারা শুধু অপেক্ষা করে কিছু শান্তি, কিছু সুখের জন্য,
যেন এক মুহূর্তের জন্য হলেও এই অন্ধকার জীবন থেকে মুক্তি পায়। সপ্তাহখানেক পেরিয়ে গেছে, কিন্তু বস্তিসাগর ও তার আশেপাশের চেলাপেলাদের কোলাহল থামেনি। বিকেলের ম্লান আলোয় ধুলোমাখা গলিটা জেগে উঠল মোটর বাইকের বিকট শব্দে। ধোঁয়ার সাদা কুয়াশার ভেতর একদল যুবক অদ্ভুত উল্লাসে মেতে উঠেছে। কেউ হেসে গড়িয়ে পড়ছে, কেউ বা উন্মত্ত নৃত্যে মিশিয়ে দিচ্ছে পায়ের তাল। সময়টা বিকাল বাজে 4:06, নিজের হাতে করছি খুন, আমার কলজায় ঢুকছে ভয়। স্পিকারে ছিটকে পড়ছে উচ্চ স্বরে বাজতে থাকা গানের সুর। এলাকার দোকানিরা দরজার আড়ালে দাঁড়িয়ে, পথচারীরা ব্যস্ত হয়ে পড়েছে চোখ নামিয়ে হাঁটতে। কেউ কিছু বলবে না, কিছু বলার নেই যেন। এমন সময় স্কুল ফেরত মেয়েটা দ্বিধান্বিত হয়ে হাঁটছিল পাশ দিয়ে, বইয়ের ব্যাগ আঁকড়ে ধরে। হঠাৎ সবুজ কালারের চুলের তরুণ সুমন এগিয়ে এলো, তার চোখে বিদ্রুপের আগুন। মেয়েটার বেনির ঝুলন্ত দোলায় লোভী হাত বাড়িয়ে দিল, এক ঝটকায় টেনে ধরল। মেয়েটা ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার দিল, তারপর রাগে কাঁপতে কাঁপতে গালি ছুড়ে দিল এক দফা। তার কণ্ঠে আগুনের ঝাঁজ, তার চোখে দুঃসাহসের দাবানল। তখনই স্পিকারের শব্দ থেমে গেল। এক মুহূর্তের জন্য যেন পুরো গলি নিস্তব্ধ হয়ে গেল। শুধু একটা দমকা বাতাস ধুলো উড়িয়ে নিয়ে গেল রাস্তায়। একজন সামনে এসে দাঁড়ালো, মেয়েটার চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তার দেখা দেখি বাকি 5 জনও এসে দাঁড়ালো, এক একজন যেন ঘিরে ফেলতে চাইল তাকে। সুমন তখনও মেয়েটার চুলের মুঠি শক্ত করে ধরে রেখেছিল। তার ঠোঁটের কোণে ঠান্ডা একটা হাসি, চোখে অন্ধকার জমাট বেঁধেছে। কিরে, এত সাহস তোর আমারে গাইল দিলি? কথাটা শেষ হতেই যেন বজ্রপাত হলো। তার হাত হাওয়ায় উঠে এসে ভারী হয়ে আছড়ে পড়ল মেয়েটার গালে। মেয়েটার শরীর দুলে উঠল, ভারসাম্য হারিয়ে ধুলো ভরা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল। হাতের ব্যাগ ছিটকে গেল, বইগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল এলোমেলো ভাবে। এক মুহূর্ত নিস্তব্ধ থেকে সে আচমকা হাঁপাতে হাঁপাতে হেঁচকি দিয়ে কেঁদে উঠল। কান্নাটা যেন একটা ফাটলের শব্দ, একটা ভেঙে পড়ার চিৎকার, যেন তার ভেতরের সমস্ত শক্তি মুহূর্তে ধসে পড়ল ধুলোর মধ্যে। চারপাশের মানুষজন তাকিয়েছিল নীরবে নিশ্চুপে। কারো চোখে সহানুভূতি ছিল, আর কারো চোখে শুধুই ভয়। কিন্তু কোনো ঠোঁট নড়ল না, কোনো প্রতিবাদ বাতাসে উঠল না। দূরে কোথাও একটা কাক ডেকে উঠল, লম্বা, বিষণ্ণ আর অসহায় এক আওয়াজ। সুমন থমকে থাকা মেয়েটার দিকে নিচু হয়ে তাকালো। তার ঠোঁটের কোণে হিংস্র এক তৃপ্তি খেলা করছিল। মেয়েটার চোখ ভেজা, কিন্তু তার দৃষ্টি এখনো কাঁচের মতো ধারালো। সুমন হাসল, বিষাক্ত এক হাসি। তারপর শব্দ ঝরে পড়ল তার মুখ থেকে, একটার পর একটা কুৎসিত কর্কশ গালি, ঠিক যেন নোংরা কালো কালি দিয়ে কোনো উজ্জ্বল ক্যানভাস ঢেকে দেওয়া। তার সাথে বাকিরাও যোগ দিল, কুৎসিত কথার বন্যা বইয়ে দিল, যা মেয়েটার কানে নয় প্রাণে গিয়ে আঘাত করছিল। সে মাটিতে পড়েছিল, বুক ধড়ফড় করছিল, শ্বাস যেন আটকে যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে হাত বাড়ালো না। সুমন নিচু হয়ে মেয়েটার গালের কাছে ফিসফিস করল, তার স্বরে হিমশীতল এক ভয়। আর যদি দেখি মুখ খোলার চেষ্টা করছস, তোর শেষ দেখা ছাড়মু। তারপর সে উঠে দাঁড়ালো, হাতের ধুলো ঝেড়ে। বাকিরাও মুখ টিপে হাসল,
যেন এক যুদ্ধ জিতে এসেছে তারা। তারা ধীরে ধীরে পা বাড়ালো সানোয়ার ভাইয়ের সেলুনের দিকে। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে, স্ট্রিট লাইটের আলো নিস্তেজ আর হলুদ। সেলুনের ভেতরে গিয়ে তারা ধপ করে চেয়ারে বসে পড়ল, আরাম করে শরীর এলিয়ে দিল। সুমন এক চিলতে হাসি দিয়ে পায়ের উপর পা তুলে বলল, ওই হাবলু, 2 কাপ চা দে, আর সাথে রয়্যাল সাদা। হাবলু মাথা নাড়ল, দ্রুত পেছনে চুলার দিকে এগিয়ে গেল। সুমন আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখল, চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ। সে আয়নার সামনে বসেই চুলে হাত বোলালো, যেন সব ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হতে চায়। তারপর আয়নার কাঁচে ধাক্কা দিয়ে হেসে বলল, আজকের দিনটা মন্দ গেল না। বাকিরা হেসে উঠল। সিগারেটের ধোঁয়ায় ঘরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে উঠল। আয়নার সামনে কাঁচি টকটক শব্দ করছে সানোয়ার ভাইয়ের হাতে, কিন্তু সে যেন অন্য জগতে আছে। এই দোকানে এমন ঘটনা নিত্যদিনের, তাই আর গায়ে মাখে না। এদিকে সুমন চেয়ারটায় শরীর এলিয়ে দিয়েছিল, চোখের কোণে এখনো বিকালের উত্তেজনার রেশ। সোহেল তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করল, কে তুমন মাল আছে লগে? হ্যাঁ আছে তো, বানামু। মাথাটা গরম হয়ে গেছে। মায়েরা কোন বাসায় থাকে জানোস? মাইয়ার বাসা আশেপাশে হইব। স্কুল থেকে ফেরত পাওয়ার সময় ধরা রাখবো বে। সামনে স্কুলটাই তো। এমন সময় তাদের কথা শুনে এগিয়ে এলো গ্যাং লিডার সাগর। গাঢ় নীল রঙের শার্ট, গলার চেইনটা আলোয় চকচক করছে। হাসি মুখে তাদের কথার মাঝে ঢুকে পড়ল সে। মায়েরারে যে চটকানা দিছস, এক করে হইছে পুরা। সুমন হাসল, আত্মতুষ্টির ছাপ তার মুখে। ও ভাই, তুমি দেখছিলা? সাগর গা এলিয়ে দিয়ে বলল, যেন খুব মজা পেয়েছে। হ, আবার জিগায়। দূর থেকে পুরো সিনেমা লাগতেছিল। সোহেল আরো একটু ঝুঁকে এসে বলল, চোখে মুখে বিকৃত উত্তেজনা, ভাই, মাইয়ারে একদম কাঁচা মাল। হুতে বাস্তব। উফ, সামনের জিনিসটা দূরে দেখে মাথা নষ্ট হয়ে গেছে। সুমন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যেন নতুন একটা শিকার চোখে পড়েছে। এখন ভাবতেছি পাইলে খাইয়া দিমু, পুরা টসটসা কুচি মাল। খাইয়া দে ওর মায়ের বাপ, ওই মাইয়া এদিক দিয়েই যায়। সুমন হাত মুষ্টি করল, গলায় আগুন জ্বলছে। সুযোগটা পাইয়া লই, ওরে চিনায় দিমু আমি কেডা। তুমি খালি ভাই সাপোর্টটা দিও। সাগর হাসল, তারপর পকেট থেকে শুকনো কিছু পাতা বের করে হাতের তালুতে ঘষতে লাগলো, যেন শাক বাচ্ছে। এক মনে মনোযোগ দিয়ে, আর গালিগালাজ করে যেতে লাগলো আপন মনে। পেছনে আয়নার সামনে দাঁড়িয়ে সানোয়ার ভাই নিঃশব্দে কাজ করছিল। কাঁচির শব্দ এক টানা টক টক বেজেই চলেছে, যেন এই নোংরামির মধ্যে একমাত্র শুদ্ধ শব্দ সেটাই। কিছুক্ষণ পর হাবলু চা নিয়ে আসলো। হাবলু ট্রের ওপর ধোঁয়া ওঠা চায়ের কাপগুলো ভারসাম্য রক্ষা করে রাখার চেষ্টা করছিল। হাত কাঁপছিল একটু, তবুও গলা শুকিয়ে এলেও সে কিছু বলল না। সোহেল এক চুমুক দিয়ে কাপটা টেবিলে রাখলো, তারপর ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, এই হাবলু, ওই মাইয়া বাসা করবে জানোস কিছু? হাবলু চোখ নামিয়ে নিল, শরীর দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। কিছু একটা বলতে গিয়েও গলার কাছে আটকে গেল সবকিছু। ভয়ে ঢোক গিলে চুপ করে রইল। সেই নীরবতা সহ্য হলো না সুমনের, ধমকে উঠল, বালবাল আছে এখানে, সব সামনে থেকে। মাথার রক্ত তখনও ঠান্ডা হয়নি।
কথার সঙ্গে সঙ্গে সে পা তুলল, এক লাথি বসিয়ে দিল হাবলুর পেটের দিকে। হাবলু চট করে সরে গেল, ট্রেটা কাঁপল, 1 কাপ চা পড়ে গেল মাটিতে, গরম ধোঁয়া উঠতে লাগলো বাতাসে। সে তড়িঘড়ি করে এক পাশে সরে দাঁড়ালো, বুকের ভেতর ধুকপুক করছে, মনে মনে দোয়া করল যেন এখান থেকে সে বেরিয়ে যেতে পারে। পাশ থেকে সাগর হাসল, তারপর আঙুলে পাতা ঘষতে লাগলো, যেন এই দৃশ্য তার বিনোদনের অংশ। इस गेंद को भी हवाई यात्रा में भेजा गया है, इसको भी 6 में तब्दील किया गया है। দুদিন পর সকালটা নেমেছিল ধূসর মেঘের চাদরে মোড়া হয়ে, কিন্তু বস্তির সেই কোনায় যেখানে সাগর ও তার ছেলেপেলেদের আস্তানা, সেখানে দিনের আলো ঢুকতে পারে না। ঝুপড়ির ছেঁড়া পর্দার ফাঁক গলে কালচে ধোঁয়া বেরিয়ে আসছিল, গাঁজার গন্ধে ভারী হয়ে উঠেছিল চারপাশ। ভাঙা টিনের চালের নিচে বসে তারা মাতাল হাসিতে গলা মিলিয়ে উন্মাদনার সুর তুলছিল। মাঝে মাঝে স্পিকারের শব্দে ঝনঝন করে উঠছিল পুরনো কাঠের মেঝে। রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে গেলে তারা একসঙ্গে ফিসফিসিয়ে উঠত, বিকৃত রসিকতা ছুঁড়ে দিত বাতাসে, কেউ আবার শীষ বাজিয়ে দিত অশ্লীল ভঙ্গিতে। পথচারীরা শোনে, দেখে, কিন্তু চোখ ফিরিয়ে নেয়, কে জড়াবে ঝামেলায়। ঠিক তখনই সুমনের চোখ গিয়ে পড়ল তার পরিচিত এক ছায়ায়। 2 দিন আগের সেই মেয়ে যাকে তারা রাস্তায় অপমান করেছিল, সেই মেয়েটি এখন স্কুলের পথে হেঁটে যাচ্ছে। তার কাঁধের ব্যাগের ভার সামলে দ্রুত পায়ে হাঁটার চেষ্টা যেন এই অন্ধকার জায়গা থেকে পালানোরই প্রয়াস। কিন্তু হায়, শিকার যদি দানবের চোখে ধরা পড়ে, তবে তার পথ চলা কি নিরাপদ? সুমনের ঠোঁটের কোণে বিকট হাসি খেলল, সে ঠোঁট চাটল, যেন অপেক্ষার শেষ প্রহর শুরু হলো মাত্র। পাশে বসা সোহেলকে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, ওই সোহেল, ওই দেখ মেয়েটা যাইতেছে। সোহেলের চোখ আরো ঝলসে উঠল লালসায়। হ্যাঁ মামা, দেখতে পাইতেছি তো। সুমনের হাসি গভীর হলো, তার চোখের দৃষ্টি অন্ধকার আর নোংরায় ডুবে গেল। তার পাশের ছেলেগুলো উৎসাহে গদগদ, কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ল, কেউ গ্লাসে বাকি থাকা নেশার পানীয় শেষ করল এক চুমুকে। আজকে দেখাই দিমু, অনেকদিন ধরে খিচ উঠে আছে, আজকে সব খিচ মিটামু। হাত তামতা নাই, আমিও লগে তাকমু। উফ, পুরা কষি মাল। সবাই থাকমু, লগে সাগর বাইও। সাগর দুলতে দুলতে নেশায় আচ্ছন্ন অবস্থায় বলল, এসব স্কুল পড়া মায়াগুলা খাইতে অনেক মজা, একদম কচি মাল। ইস মামা, আশ্চর্য হইতেছেন রে। ধুর পোলা, ধৈর্য রাখ, সব পাইবি। তাদের সামনে একটা ভয়ানক পরিকল্পনার রূপরেখা আঁকা হতে থাকলো, মাটিতে ফেলে দেওয়া সিগারেটের টুকরোর মতন, যা এক মুহূর্তের জন্য নিভে যায়, তারপর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিকেলটা যেন আজ না এলেই ভালো হতো। আকাশের রং ক্রমশ গাঢ় হয়ে আসছে, অথচ বাতাসে এক অদৃশ্য অস্থিরতা। রাস্তার ধুলো, গলির নিস্তব্ধতা, সব যেন সাক্ষী এক অনিবার্য অন্ধকারের। সাগর, সুমন, সোহেল আর তাদের ছায়ার মতো অনুসারীরা দাঁড়িয়ে আছে নির্দিষ্ট এক কোণে, বিকৃত আনন্দে অপেক্ষা করছে তাদের রচিত নরক যজ্ঞ শুরু করার জন্য। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। সেই মেয়েটি বইয়ের ব্যাগ শক্ত করে ধরে চেনা পথেই পা বাড়িয়েছে। অন্য কোনো বিকল্প নেই তার সামনে। প্রতিদিনের মতো আজও এই পথই তাকে ঘরে ফেরাবে, অথচ সে জানে না এই পথেই ওত পেতে আছে কিছু অমানুষ, যারা মানুষ রূপে হায়নার চেয়েও ভয়ঙ্কর।
রাস্তার বাঁকে পৌঁছাতেই আচমকা এক ছায়া তার পথ রুদ্ধ করল। এরপর একে একে আরো কয়েকজন তাকে ঘিরে ধরল। বিকৃত হাসি ছড়িয়ে পড়ল তাদের মুখে। সুমনের ঠোঁট বাঁকা হাসিতে কুঁচকে গেল। তার কণ্ঠস্বর ছুঁড়ে দিল এক শীতল প্রশ্ন, শিকার ধরে ফেলার নেশায় উন্মত্ত এক হিংস্র বাঘের মতো। কিরে কই যাস? মেয়েটির চোখ বিস্ময়ে ও আতঙ্কে ছলছল করে উঠল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল করুণ মিনতিতে। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। কিরে ওই কি কয় এটা? ওই নাকি বাসায় যাইব? ভাইয়া প্লিজ প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে যেতে দিন। তুই যাবি আজকে, কিন্তু আমাগো লগে। আমাকে মাফ করুন ভাই, আমি বাসায় যাব, আমি আর এখানে কোনোদিনও আসবো না। সে অনুনয় করল, হাত জোড় করল, কেঁদে ফেলল, কিন্তু সেই অসহায় কান্না কেবলই বিদ্রূপের খোরাক হয়ে উঠল। সুমন ও আশেপাশের সবাই এক বিকট হাসি দিয়ে উঠল। চুপ, একদম চুপ, তুই এখন আমগো লগে যাবি, তোর দেমাগ বাইর করুমাইস কামরা। মাফ করুন ভাই, আমি বাসায় যাব, আমি আর এখানে কোনোদিনও আসবো না। কেউ বাঁচান, কেউ আমাকে বাঁচান, কেউ বাঁচান, কেউ আমাকে বাঁচান। চারপাশ থেকে শোনা গেল বিকৃত উল্লাস। শিকার ধরা পড়েছে। হায়নারা উন্মত্ত উল্লাসে ফেটে পড়ল। তারা অপেক্ষা করছিল বহুক্ষণ ধরে। আর এখন সময় এসেছে তাদের ভয়ঙ্কর খেলায় মেতে ওঠার। আকাশের রং আরো গাঢ় হলো। সূর্য অস্ত যেতে থাকলো ধীরে ধীরে, যেন সেও চোখ ফিরিয়ে নিচ্ছে এই নিষ্ঠুরতা থেকে। এরপরই এক হিংস্র ঝাঁপ, চিৎকার ভেসে গেল বাতাসে, কিন্তু সে চিৎকার শহরের কোলাহলে মিলিয়ে গেল। কারণ এই শহর অনেক কিছু দেখে, শুনে, তবু নীরব থাকে। রাতের আধার ঘনিয়ে এসেছে, অথচ সেই নির্জন ঝুপড়ির ভেতর আধার যেন আরো ঘন কালো। বাতাস ভারী হয়ে আছে এক অসহনীয় স্তব্ধতায়, যেন প্রকৃতিও বোবা হয়ে গেছে এই নরক যন্ত্রণার সামনে। দূরে কোথাও একটা কুকুর করুণ স্বরে ডাকছে, যেন কেঁদে উঠছে রাতের বুকে জমে থাকা ব্যথার জন্য। মেয়েটির চোখের পানি শুকিয়ে গেছে, তার কণ্ঠস্বর ফেঁসে গেছে দম বন্ধ করা ভয় আর যন্ত্রণায়। সে চেষ্টা করছে চিৎকার করার, চেষ্টা করেছে পালিয়ে যাওয়ার, কিন্তু নিষ্ঠুর হাতগুলো তাকে শেকলের মতো আটকে রেখেছে। তার কান্না, তার আর্তনাদ সব যেন চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে গেছে, বাইরের পৃথিবীকে স্পর্শ করতেই পারেনি। হায়নার দল উন্মত্ত, তাদের চোখে এক অপ্রকৃতস্থ পৈশাচিক উন্মাদনা। নিষ্পাপ শরীরের ওপর ঝাঁপিয়ে পড়েছে এক একটি ছায়া, এক একটি পশুর চেয়েও নিকৃষ্ট প্রাণী। মেয়েটির শরীরের প্রতিটি কোষ আর আত্মার প্রতিটি আর্তনাদ আকাশের দিকে ছুটে যেতে চাইছে, কিন্তু আকাশও যেন আজ নতমুখী। সময়ের হিসাব এখানে থেমে গেছে। কতটা রাত পেরিয়ে গেছে কেউ জানে না। সেই ছোট্ট দেহটা নিস্তেজ পড়ে আছে ধুলো মাখা মেঝেতে। চারপাশে ছড়িয়ে আছে ছেঁড়া বই, ছেঁড়া পোশাক আর এক অপার লজ্জা, যা এই পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। ঝুপড়ির বাইরে রাতের বাতাস বইছে, চাঁদ তার আলো সরিয়ে নিয়েছে। কোনো পাখি ডাকছে না, কোনো বাতাস সান্ত্বনা দিতে আসছে না, যেন সমগ্র পৃথিবী আজ লজ্জিত, নত, বোবা হয়ে গেছে এই ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে। সকালের আলো ফোটার আগেই সব শেষ হয়ে গেছে। একটা নিষ্পাপ জীবন নিভে গেছে, একটা কচি ফুল নিষ্ঠুরতায় গুঁড়িয়ে গেছে। ধুলোর নিচে পড়ে আছে সে শরীরের প্রতিটি কোণায় অবর্ণনীয় যন্ত্রণার চিহ্ন। তার ফ্যাকাশে ঠোঁটের কোণে এক চাপা আর্তনাদ জমে আছে, যেন শেষ মুহূর্তেও সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই নিষ্ঠুর পৃথিবীর দিকে, কিন্তু কেউ ছিল না,
কেউ আসেনি। বাড়িতে ফিরল না সে। অপেক্ষার প্রহর ফুরালো না মা বাবার। দরজার ওপারে এক অসহ্য শূন্যতা, বুকের ভেতর এক অসহনীয় কষ্ট নিয়ে তারা ছুটে গেল পুলিশের কাছে। গলা শুকিয়ে গেছে, চোখের পানিও যেন এখন ক্লান্ত। তারা করুণা করে শুধু একটা কথাই বলে, আমাদের মেয়েটাকে মেরে ফেলেছে, আমাদের কেসটা নেন। কিন্তু পুলিশের চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা। টেবিলের ওপাশ থেকে গলা কেটে বলল, দেখুন, আমরা এই কেস নিতে পারবো না। একটি শবদেহের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই, কোনো বিচার নেই, শুধু এক নির্বিকার দায় এড়ানো। বাবা মা বোবা হয়ে যায়। এরপর সমাজ কথা বলতে শুরু করলো, মেয়েদের বাইরে যেতে কে বলেছে? এটাই তো হবার কথা ছিল। মেয়ে মানুষ ঘরে থাকবে, রাস্তায় নয়। সোশ্যাল মিডিয়ার পাতায় কোলাহল জমতে থাকে, কিন্তু সে কোলাহলে বিচার নেই, ন্যায় নেই। কেউ মাটিতে পড়ে থাকা মেয়েটির গল্প বলে না, কেউ বলে না কিভাবে এই সমাজই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মেয়েটি আর শুনতে পায় না এসব। সে তো চলে গেছে অনেক অভিমান নিয়ে অন্য এক জগতে, যেখানে হয়তো এমন নিষ্ঠুরতা নেই, যেখানে কোনো মা বাবাকে বুক চাপড়ে কাঁদতে হয় না, যেখানে কেউ বলে না মেয়ে মানুষ ঘরে থাকবে। 3 দিন পার হয়ে গেছে। সময় থমকে দাঁড়িয়েছে, আকাশ কালচে হয়ে এসেছে, বাতাস ভারী, এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর অনুভূতি ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। কেউ কথা বলছে না, শুধু ফিসফাস আর এক অপার্থিব গন্ধ, যেন ধুঁকে ধুঁকে মৃত্যুর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। সেই ল্যাম্পপোস্ট, যেখানে অনেকদিন আগেও কোনো পথহারা কুকুর মাথা তুলে তাকাতো না, আজ তার বুকে ঝুলে আছে একটা মাংসের দলা। হ্যাঁ, মাংসের দলা, কারণ এটাকে তো আর মানুষ বলা যায় না। সুমন, তার শরীর আজ শুধুই এক ছিন্ন ভিন্ন কঙ্কাল মাংসের স্তূপ। চামড়া নেই একটুও না, যেন কেউ একজন টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছে, নখের আঁচড়ে নয়, ছুরির ধারালো কোপে নয়, একটু একটু করে যন্ত্রণাকে দীর্ঘ করে টেনে নিয়ে গেছে এক অনন্তের দিকে। আর মুখ, তার মুখ না, সেখানে কোনো মুখ নেই, শুধু এক বিবর্ণ রক্তশূন্য খুলি। যেখানে এক সময় দুটি চোখ ছিল, এখন সেই জায়গায় কেবল দুটো শূন্য গর্ত, কালো অতল গহ্বরের মতন, যেখানে ভয় আর ব্যথা একসঙ্গে লুকিয়ে আছে। কেউ সেগুলো খুঁচিয়ে উপড়ে নিয়েছে, যেন পৃথিবীর সমস্ত আলো সে আর কখনোই দেখতে না পারে। আর হাত নখহীন, আঙুলগুলো যেন হাড়ের কাঠামো মাত্র। কেউ নখগুলো একের পর এক টেনে টেনে তুলেছে, যেন পাপের শেকড় উপড়ে ফেলেছে ধীরে ধীরে। কিন্তু সবচেয়ে বীভৎস, সবচেয়ে নারকীয় তার যৌনাঙ্গ, যা একদিন বিকৃত অহংকারে জ্বলছিল, আজ তা নেই। কেউ সেটাকে কেটে ফেলেছে, মাটিতে ছুঁড়ে দিয়েছে, পিষে ফেলেছে, মিশিয়ে দিয়েছে ধুলোয়, যেন সে আর কখনো নিজেকে পুরুষ ভাবতে না পারে, যেন তার অপরাধের অস্তিত্ব শেষ হয়ে যায় এই পৃথিবী থেকে। চারপাশে লোক জমছে, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। চোখে মুখে আতঙ্ক, গুঞ্জন উঠে আসছে ঠোঁটের ফাঁক গলে। কেউ একজন বলছে, এটা কার কাজ? কেউ বলছে, এটা ন্যায় বিচার। কেউ আবার বলছে, এটা নরকের শাস্তি। কিন্তু আসলেই কি এটা নরকের শাস্তি, নাকি এটা ন্যায়ের সেই প্রতিশোধ যা সমাজের মুখোশধারীরা কখনো দিতে চায়নি? আজ আর কেউ প্রশ্ন করছে না, মেয়েটা রাতে বাইরে ছিল কেন, মেয়েরা কেন ঘরের বাইরে যাবে? আজ প্রশ্ন একটাই, এই সমাজ কবে বদলাবে? সুমনের মাংসহীন দেহের পাশেই লাশের গায়ে পিন দিয়ে গাঁথা ছিল একটি মলিন চিরকুট।
ভিজে রক্তে ঝুলে থাকা কাগজটি একেবারে চোখে পড়ার মতন। কিছুক্ষণের জন্য আশেপাশের সবাই স্তব্ধ হয়ে গেল, যেন কাগজটির ভেতর লুকিয়েছিল কোনো অজানা রহস্য। কেউ কিছু বলল না, শুধু একটি অবর্ণনীয় অস্বস্তি ছড়িয়ে পড়ল, যেন সেই চিরকুটি একমাত্র সাক্ষী যা সবার সামনে উপস্থিত ছিল। ঢাকাতে পাওয়া গেছে এক ধর্ষকের মরদেহ। মরদেহের সাথে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটিতে লেখা ছিল, আমি স্কুল ছাত্রীর ধর্ষক সুমন। ধর্ষকের পরিণতি এমনই, ধর্ষকরা সাবধান, হারকিউলিস। আজ আমাদের গল্পটি পাঠ করেছেন মাহাদি মোহাম্মদ হাসিব মুকুট। মেয়ের কণ্ঠে ছিলেন ইউসরা ইসলাম। সোহেল, সাগর এবং সুমনের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদ উদ্দিন। আবহ স্পেশাল এফেক্টসে ছিলেন আবির ইমতিয়াজ। গল্পটি লিখেছেন এস কে শাফিন হোসেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।